লাইফে একটা অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, চান্স না হয়, Exactly. ঢাকা ভার্সিটি একবার লাইফে। Exactly. দেখা যাচ্ছে যে এক্সামে চাচ্ছে লাইন ড্রয়িং, অনেকে দিচ্ছি স্কেচ। এরকম যেটা হয়েছিল লাস্ট টাইম, আমি লাইন ড্রয়িং, আমি যদি আচ্ছা এই কোর্সটায় ভর্তি না হইতাম, আমি অবভিয়াসলি স্কেচ করে দিয়ে আসতাম, কারণ আমার কোনো আচ্ছা। আইডিয়া ছিল না কি করতে হবে। আপনার প্লেস ছিল হচ্ছে কত? 52। অন অ্যাভারেজ স্পেসে এমসিকিউ আর ড্রয়িং এর আপনার স্কোর কত ছিল ডিউ চারুকলায়? এমসিকিউতে আমার পয়েন্ট ছিল 26, আর হ্যাঁ, এটা ড্রয়িং এর already 79.8। আপনার কাছ থেকে আমি যে থিওরিটা পাই, থিওরি শিটটা, ওইখান থেকে আমার মোটামুটি অনেক কমন পড়েছিল। তো আমার 40টার মধ্যে 28টা অবজেক্টিভ কারেক্ট হয়। নিজে ড্রয়িং জানলেও একটা দিক নির্দেশনার প্রয়োজন হয়। যখন আপনি আমাদের কাছে প্র্যাকটিস করতেন, আপনার কি অনলাইনে কোনো সমস্যা ফিল হতো বা কোনো সমস্যা ফেস করতেন? যে আপনি 10 ডেজে চান্স পেয়ে গেলেন, না এরকম না, কোনো আমার কোনো সমস্যা হয়নি। আমার ড্রয়িং গুলো সবসময় আপনার কাছে সাবমিট করতাম। তো কোনো প্রবলেম হলে ইনস্ট্যান্ট আপনাকে নক দিতাম। চারুকলায় ভর্তি হওয়ার জন্য ডিমোটিভ করেছিল, যে এইরকম যে যাইস না, চারুকলায় পড়লে শাহবাগী হয়ে যাবি। জানে না, জ্ঞান নেই, কখন আসেই নেই। দেখা যায় যে ম্যাক্সিমাম তারা এই চারুকলা নিয়ে এরকম নেগেটিভ কথাবার্তা ছড়ায়। বলে লাস্ট এই কয়দিনে এই চাপটা না পড়লে চান্স হইতো না। এটা আমি আম্মুকেও সবসময় বলি। আচ্ছা, আমার যে চান্স হবে এরকম মাথায়ও ছিল না, কাইন্ড অফ ড্রিমের মতো, প্রথম প্রেম জয় করার মতো। আমি যেটা জানতে চাচ্ছি যে আপনার টোটাল কেমন খরচ গিয়েছিল অন এভারেজ ঢাকা ইউনিভার্সিটিতে ফ্রম ডে 1 টু এক্সামের আগ পর্যন্ত প্রিপারেশন সবকিছু মিলে, এনি কাইন্ড অফ ইনফরমেশন? 70,000 মতো। আপনিও কিন্তু চাইলে আমাদের 1000 যে এমসিকিউ প্যাকেজটি আছে সেটা কালেক্ট করতে পারেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রপার প্রিপারেশনের জন্য। এই জন্য আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন এখনই। শুভেচ্ছা সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো। রহন বিজাচ্ছি আপনাদের সাথে। সো ডিয়ার স্টুডেন্টস, ভিউয়ার্স, গার্ডিয়ান, যে যেখান থেকে বাংলাদেশের আমাদের আজকের পডকাস্ট শুনছেন, সবাইকে আজকের সাকসেস স্টোরিতে অনেক বেশি স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের সাথে আছেন মেহজাবিন। আমরা আজকে দারুণ ভাবে জানার ট্রাই করব মেহজাবিনের সাকসেস স্টোরিটা আসলে কি ছিল, অ্যাট দ্য সেম টাইম উনি কিভাবে আমাদের সাথে কানেক্টেড হয়েছেন, সেম ওয়ে ওনার যে অ্যাডমিশন জার্নিতে ঢাকা ইউনিভার্সিটি যে কমপ্লিট প্রিপারেশন ছিল, যাবতীয় সবকিছু। তো সবার আগে আমি মেহজাবিনের কাছ থেকে তার একটু শর্ট পরিচয় জেনে নেই। মেহজাবিন কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। সো প্লিজ আপনি যদি আমাদের একটু বলতেন যে আপনি কোথায় থেকে জয়েন করলেন, অথবা আপনি কোথায় পড়াশোনা করছেন, কোন ডিপার্টমেন্টে? জি, আমি মেহজাবিন মালিহা, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিল্পকলা ইতিহাস বিভাগে অধ্যয়নরত আছি। ওকে, ভেরি নাইস। প্রথম বর্ষ। ওকে, ভেরি নাইস। সবার আসলে স্বপ্ন থাকে যে ঢাকা ইউনিভার্সিটি চারুকলায় পড়াশোনা করতে চায় বা ওই স্পেসিফিক জায়গায় নিজেকে তুলে ধরতে চায়। সো ওই যাবতীয় ব্যাপারের দিক থেকে আসলে অনেকে আসলে অনেকভাবে প্রস্তুতি নেয়, অনেকে অনেক একটা প্ল্যাটফর্ম খুঁজে, একটা লাইন আপ খুঁজে। টোটাল অ্যাডমিশনের জার্নিটা আসলে কিভাবে করাটা উচিত বা কি কি বিষয় আসলে ফোকাস করে পড়াশোনা করা উচিত, নানাবিধ ব্যাপার স্যাপার। সো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি কিভাবে শুরু করলেন? জি, আমি প্রথমে আমার চারুকলার প্রিপারেশন একদমই ছিল না। আমি বি ইউনিটের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম ঢাকা ভার্সিটির। তো বি ইউনিটের পরীক্ষার পর আমার কাছে সময় থাকে অল্প কিছুদিন, খুবই কম সময় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জন্য প্রিপারেশন নেই। একদম রাশে পড়ে গিয়েছিলাম। তো ওই সময়টা ইউটিউবে সার্চ করি চারুকলা বিষয়ক, চারুকলা ভর্তি বিষয়ক তথ্য। তো তখন বিজয় ভাইয়ের যে চ্যানেলটা, ইউটিউব চ্যানেলটা সামনে পড়ে। তো ওইখানে তো আমি একটা কোর্স দেখি, চারুকলা ভর্তি বিষয়ক যে কোর্সটা, যেখানে এমসিকিউ আর ড্রয়িং ইনক্লুড ছিল। তো ওই কোর্সটা আমি ভর্তি হয়ে যাই। আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি। আপনি একটা কথা বললেন যে বি ইউনিটের ব্যাপারে, তাই না? সো মোস্ট অফ দ্য স্টুডেন্ট আসলে সেম সিচুয়েশন থেকেই যায়, যে এই সায়েন্স, কমার্স, আর্টস এর ইউনিটে হয়তো বা সে এক্সাম দিবে, অন এভারেজ স্পেসে হয়তো বা ওইটার জন্য অনেক ভালো লেভেলের কোচিং সেন্টারে পড়াশোনা করতেছে বা ভর্তি হয়েছে আর কি। মানে যার যার সামর্থ্য অনুযায়ী হয়তো বা অনেকে দেখা যাচ্ছে যে বাসায় টিচার রেখে পড়াশোনা করে,
তো ওই অন এভারেজ স্পেসে আসলে আপনার ওই সময়ের সিচুয়েশনটা আসলে কেমন ছিল, যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন। আমি ফরিদপুরের মতো একটি মফস্বল শহরে থেকে হুম। আম, পড়ালেখা করেছি। অলরাইট। সেখানেই বিউনিটির জন্য প্রিপারেশন নিয়েছি, কোচিং এ ভর্তি ছিলাম। আচ্ছা, না, আমি যেটা জানতে চাচ্ছি যে আপনার টোটাল কেমন খরচ গিয়েছিল অন এভারেজ ঢাকা ইউনিভার্সিটিতে ফ্রম ডে 1 টু এক্সামের আগ পর্যন্ত প্রিপারেশন সবকিছু মিলে, যাতায়াত সবকিছু খরচ মিলে, যদি আমাদের সাথে শেয়ার করতে চান বা পারেন আপনি এনি কাইন্ড অফ ইনফরমেশন। আম, 60-70 হাজার মতো। সো 70,000 টাকা আপনি একটা ইউনিটের জন্য প্রস্তুতির জন্য মানে স্পেন্ড করেছেন আর কি। সো হোয়াট ইজ ইউর আউটকাম, লাইক যে আপনি পরে তার বিনিময়ে কি পেলেন? ভাই আমার বিউনিটে পজিশন এসেছিল 1831। হুম। তো এই পজিশনে কোনো ভালো সাবজেক্ট আসতো না, যদিও নাট্যকলা, সঙ্গীত আর নৃত্যকলার জন্য কল এসেছিল। আমি যাই নাই, কারণ ফরচুনেটলি চারুকলায় চান্স হয়ে গিয়েছিল। তো চারুকলায় একটা ভালো পজিশন ছিল, তো অবভিয়াসলি আই চুজ চারুকলা। ও, ইওর ফার্স্ট চয়েস চারুকলা, খুবই সুন্দর আসলে। এটা একটা ভালো লাগলো শুনে যে আপনি ইউনিটেও টিকেছেন প্লাস এইখানেও টিকেছেন। So আপনার ইউ হ্যাভ এ কল বাট ইউ ডোন্ট গো দেয়ার। তো এটা কোনো ম্যাটার করে না, এটা হয় অ্যাজ ইউজুয়াল মোস্ট অফ দ্য স্টুডেন্টের ক্ষেত্রে। তো বেসিক্যালি হচ্ছে আমরা এই জায়গাটা সম্পর্কে জানলাম যে দেখেন অ্যারাউন্ড আপনি যদি 60 to 70,000 টাকা খরচ করেন, এটা বেশি জরুরি নাকি আপনার স্পেসিফিক টার্গেট বা আপনার স্পেসিফিক প্রিপারেশন বা প্ল্যান আছে, আপনি সেই মাইন্ডসেটে এগিয়ে যাবেন, সেটা বেশি জরুরি। সো ইটস ইওর মানি ইওর চয়েস, বাট সবসময় ট্রাই করতে হবে যে যেখান থেকে প্রিপারেশন নেন, প্র্যাকটিস করেন, ইউ শুড গো ফর দ্য রাইট প্যাথ। কারণ কোনটা আপনার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে এটা কিন্তু মোস্ট অফ দ্য স্টুডেন্ট আসলে নির্ণয় বা বুঝে উঠতে পারে না। দেখা যাচ্ছে যে ইটস নট লাইক যে ডিইউ বা ঢাকা ইউনিভার্সিটি আপনার যে কোনো হতে পারে। এবার গুচ্ছের বাইরে অনেক ইউনিভার্সিটি আছে, জগন্নাথ, আমরা দেখতে পারি খুলনা ইউনিভার্সিটি। So individually you have to prepare yourself for admission test, হতে পারে কোনো ইউনিভার্সিটি স্টুডেন্টের থ্রুতে অথবা নিজের থেকে বা কোনো অনলাইন যে কোনো প্ল্যাটফর্ম থেকে। তো ট্রাই টু ফোকাস দ্যাট যে আপনার মানি আর টাকাটা যেন প্রপারলি ইউজ আপনি করতে পারেন, কারণ এটা হচ্ছে সব থেকে মোস্ট জরুরি পার্ট যে কোনো ফিল্ডে বা যে কোনো জায়গার ক্ষেত্রে। সো আমরা স্টেপ বাই স্টেপ সবই জানবো। একটা অ্যাক্সিডেন্ট যদি হয়ে যায়, চান্স না হয়, ঢাকা ভার্সিটি একবার লাইফে। এক্স্যাক্টলি, খুবই ভালো কথা একটাই বললেন। এক্স্যাক্টলি, একটাই জি। সুযোগ। অলরাইট। তো এরই সাথে আমি একটু অ্যাড করতে চাই যে মেহজাবিন হচ্ছে লাস্ট 10 to 12 ডেজ আমাদের কাছে প্র্যাকটিস করে। হাউ ওয়াজ ইউর জার্নি ব্যাক দ্যাট টাইম, কেমন ছিল যদি শেয়ার করতেন? তো বিউনিটের এক্সাম দেওয়ার পর আমি মোটামুটি এক্সাম ভালো হয়েছিল। তো আমি ফ্রাস্ট্রেটেড ছিলাম, একটা কনফিউশন ছিল যে যদি না হয়। এই ক্ষেত্রে ওই ফ্রাস্ট্রেটেড অবস্থা থেকে আমি চারুকলার জন্য প্রিপারেশন নেই। খুবই কনফিউজিং সিচুয়েশন ছিল। চারুকলায় ভর্তি, ওইখানে যে কি চাই এটা বুঝতে হবে, এক্সামে কি চাচ্ছে। তো দেখা যাচ্ছে যে এক্সামে চাচ্ছে লাইন ড্রয়িং, অনেকে দিচ্ছি স্কেচ। এরকম যেটা হয়েছিল লাস্ট টাইম চারুকলা অ্যাডমিশনে, ওইখানে লাইন ড্রয়িং চেয়েছিল আর অনেকেই স্কেচ করে দিয়ে আসছিল, যার কারণে ড্রয়িং খুব ভালো হওয়ার কারণেও অনেকেরই চান্স হয়নি। আপনি কি এঁকেছিলেন লাইন ড্রয়িং নাকি স্কেচ? আমি লাইন ড্রয়িং। আমি যদি এই কোর্সটায় ভর্তি না হইতাম, আমি অবভিয়াসলি স্কেচ করে দিয়ে আসতাম, কারণ আমার কোনো আইডিয়া ছিল না কি করতে হবে। ভেরি নাইস। দেন আপনার 10 ডেজ প্রিপারেশন কেমন যায়, কোনো এক্সপেরিয়েন্স যদি আমাদের সাথে শেয়ার করতেন আমাদের প্ল্যাটফর্ম থেকে, আপনি কেমন প্রিপারেশন পেয়েছিলেন? আপনার কাছ থেকে আমি যে থিওরিটা পাই, থিওরি শিটটা, ওইখান থেকে আমার মোটামুটি অনেক কমন পড়েছিল। তো আমার 40টার মধ্যে 28টা অবজেক্টিভ কারেক্ট হয়। তো আমি 26 মার্ক পেয়েছিলাম। আচ্ছা আচ্ছা, 28টা থেকে আপনি 26 স্কোর গ্যাদার মানে পেয়েছিলেন আর কি। আচ্ছা আচ্ছা, কোন সেক্টরটা আপনার বেশি ভালো হয়, বাংলা, ইংলিশ, জিকে নাকি জেনারেল জিকে? এভারেজ আর কি। চারুকলা জিকে আপনার কেমন কমন এসেছিল? ওখানে আমরা দেখেছি মোস্ট অফ দ্য কেসেস 13 থেকে 14টা কোশ্চেন সাধারণত অনেক স্টুডেন্ট আর কি পেয়ে থাকে। সো মোস্টলি চারুকলার জিকেটাই হচ্ছে আপনার শীট থেকে কমন পড়েছিল। আচ্ছা আচ্ছা, ভেরি নাইস। তো অনেকে আসলে অনেক ক্ষেত্রে অনেক কনফিউশন হয়ে যায় যে এক্সাম হলে আসলে কিভাবে পারফরমেন্স করা উচিত বা অন এভারেজ জায়গার দিক থেকে আসলে
কিভাবে মোটামুটি একটা ওয়েল প্রিপেয়ার হয়ে এক্সামটা দেওয়া উচিত। তো ওই সময় আপনার এক্সাম হলের পারফরমেন্স কেমন ছিল ওই 1 ঘন্টার টাইম স্কেজুলে আমাদের সাথে যদি শেয়ার করতেন। আমি আম, খুবই চিল আর পজিটিভ একজন পার্সন। আচ্ছা। হ্যাঁ, তো কাইন্ড অফ আমার সিচুয়েশন এরকম ছিল যে প্যারা নাই, যা হবার হবে, হ্যাঁ। কপালে যা আছে হবে। তো ওইরকম পিওপি থেকে এক্সাম দিয়েছিলাম। আপনি কি এক্সাম হলের কোনো মানে কিন্তু ট্যাকটিক্স আমি বা কিছু ফলো আমার করেছিলেন চান্স যেটা হয়ে আপনার? যাবে, আমার যে চান্স হবে এরকম মাথায়ও ছিল না। কাইন্ড অফ ড্রিমের মতো, প্রথম প্রেম জয় করার মতো। ভেরি নাইস। তো আমি যেটা জানতে চাচ্ছি যে অনেকে আসলে এক্সাম হলে অনেক ট্যাকটিক্স অ্যাপ্লাই করে, অনেক টেকনিক্যাল জায়গায় ফলো করে। সো আপনার কি এরকম কোনো স্পেসিফিক মানে কোনো টেকনিক্যাল জায়গা ছিল, বা আপনি কোনো স্কেডিউল বা আপনি কোনো রকম টেকনিক বিষয় ফলো করেছেন, ট্যাকটিক্স, এনি কাইন্ড অফ ইনফরমেশন আপনি শেয়ার করতে চান যারা আপনার জুনিয়র হয়ে আসবে আর কি ফিউচারে, তাদের উদ্দেশ্যে? লাইন ড্রয়িং এর যে সূত্রগুলো, হুম, হুম, হুম। ফিগার ড্রয়িং এর এগুলো। আপনি কি, হ্যাঁ, আপনার আপনার এক্সাম হলের টাইমটাকে আপনি কিভাবে ম্যানেজ করেন? চিলবোর্ডে এঁকেছেন আমরা এটা বুঝলাম, বাট কিভাবে আর কি টোটাল আমি সবটেক করে বিষয়টাকে সাজান? কারণ সবাই জানে যে এক্সাম হলে সবকিছু নতুন আসে বা নতুন কিছু দেয়। সো ইউ হ্যাভ টু শো ইউর ক্রিয়েটিভ স্কিল রাইট দেয়ার, যেটা আপনি শিখে গিয়েছেন বা প্র্যাকটিস করে গিয়েছেন, তাই না? এটা কিভাবে ওয়ার্ক করে আমি ওখানে? আমি ফার্স্ট চতুর্ভুজের মতো একটা বক্স আকারে করে নেই, যে হুম, আমার হুম। এইটুক এইটুক জায়গার মধ্যে আমি ড্রয়িংটা করব। তো ওকে। এইটুক জায়গার মধ্যে আমার এর থেকে বেশি হবে না, এর থেকে কম হবে না। তো আচ্ছা। মোটামুটি একটা প্রপোর্শন নিয়ে তো আমি ড্রয়িংটা শুরু করি, ফিগারটার লেআউট গুলা দেওয়া স্টার্ট করি। তো এরপর থেকে আস্তে ধীরে, তো আপনি যেভাবে শিখিয়েছিলেন, হুম, হুম, 5 মাথা 6 মাথা, তো আমাদের মূলত ফুল ফিগার শেখানো হয়েছিল, কিন্তু ফুল ফিগার আসেনি। ওইবার একটু ভিন্ন রকম হয়েছিল, এসেছিল আহ লাউকুন, লাউকুনের একটা মাথা। হুম, হুম। লাগুন, লাগুন সম্পর্কে কি আমাদের একটু শেয়ার করতে চান? এটা আসলে কি? অনেকে তো এরকম কিছু জানে না। তো আম, আমি একদমই ফ্রেশার, আমিও আহ, খুব বেশি কিছু জানি না, তো বলতে পারছি না। তো বেসিক্যালি হচ্ছে যে একটা স্কালচার, একটা ওয়েস্টার্ন মিথোলজিক্যাল ট্র্যাডিশনাল বিষয়। তো ওইটা মূলত একটা স্কালচারের যে একটা স্টিল লাইফ টাইপের ক্যারেক্টার আছে সেটাই দিয়ে দেওয়া হয়েছে এখানে। যদি আপনারা সরাসরি গুগলে এটা যদি সার্চ করেন, একটা স্ক্যানার দিয়ে যদি ছবিটাকে রিসার্চ করেন, আপনারা সরাসরি এটা পেয়ে যাবেন। এরকম বহুত সিমিলারিটি ক্যারেক্টার আছে গ্রিক সিভিলাইজেশনের সাথে খুব রিলেটেড। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এরকম টাইপের বিষয় সরাসরি যে ক্রিশ্চিয়ান মিথোলজিক্যাল বা বিভিন্ন ধরনের যে বাইবেলের ক্যারেক্টার গুলো আছে সেগুলো অনেক ক্ষেত্রে এসে আসে থাকে। তো এটাই হচ্ছে মূলত উনি যেটা বলতে যাচ্ছেন আর কি। তো যাই হোক, মূলত আপনাকে একটা স্কাল্পচারকে সুন্দর করে লাইন ড্রয়িং থ্রু উপস্থাপন করতে হবে। একটা বিধ্বস্ত মানুষ খুবই কৌণিক অংশ, মানে খুবই আর কি একটা ফিলিংসে বসে আছে। সো একটা মুভমেন্ট, হাত নাই তার, শোল্ডার, টর্সো আর ফেস, এটা পর্যন্ত। সো হাউ ওয়াজ ইউর ডে রাইট নাও? মানে আপনার তখন আর এখনো সময় কেমন ডিফারেন্স ছিল, বা আপনি কেমন ফিল করতেছেন? আপনি তখন চান্স পেয়ে গেলেন, তাই না? আলহামদুলিল্লাহ, আমি স্যাটিসফাইড হুম। আমার পজিশন নিয়েও, আমার ডিপার্টমেন্ট নিয়েও, আর ফ্যাকাল্টি নিয়েও। আপনি কারণ কি আপনাদের চারুকলা আমার ফ্যাকাল্টি, favorite ছিল। এক্স্যাক্টলি, তো আপনার কোনো ফ্যাকাল্টি নিয়ে আমাদের কোনো ইনফরমেশন বা আপনি যে সাবজেক্টে পড়ছেন সেটা নিয়ে কিছু বলতে, শেয়ার করতে চাচ্ছেন? জি, আমি যে সাবজেক্টে আছি, এটা এখান থেকে যা হওয়া যায় সেটি হচ্ছে শিল্পবিদ, শিল্প নিয়ে পড়ালেখা। হুম, হুম, তো চারুকলার অন্যান্য যে 7টি বিভাগ, আমারটা বাদে, শিল্পকলার ইতিহাস বাদে 7টি বিভাগ, সেখান থেকে দেখা যায় যে আর্টিস্ট হচ্ছে, ড্রয়িং এন্ড পেন্টিং এ পড়ে পেইন্টার হচ্ছে, স্কাল্পচারে পড়ে ভাস্কর হচ্ছে। তো এরকম আহ শিল্পকলার ইতিহাসে পড়ে শিল্পবিদ হওয়া যাচ্ছে। ওয়ার্ল্ড ওয়াইড যে আর্ট হিস্টোরিটা আছে, এটার নিয়ে পড়ালেখা করা যাচ্ছে। হুম, হুম। আর্ট ম্যাটেরিয়ালস নিয়ে বিভিন্ন জ্ঞান অর্জন করা যাচ্ছে। অলরাইট, খুবই দারুণ ইনফরমেশন আমাদের সাথে শেয়ার করলেন খুবই সংক্ষিপ্ত অবস্থায়। বেসিক্যালি হচ্ছে ওই অ্যাডমিশনের টাইমে আপনার প্র্যাকটিসটা কেমন ছিল লাস্ট 10 days, এটা কি আমাদের সাথে শেয়ার করতে পারবেন? ডিড ইউ রিমেম্বার?
লাস্ট 10 ডেজ আপনি যখন আমাদের সাথে কানেক্টেড হলেন, কেমন প্রিপারেশন নিয়েছেন বা নিজের থেকে কতটুকু বাসায় বসে প্র্যাকটিস করতেন? খুবই খুবই চাপের মধ্যে ছিলাম। আপনি যে পরিমাণ চাপ দিছেন অবশ্য দরকার ছিল, না হলে লাস্ট এই কয়দিনে এই চাপটা না পড়লে চান্স হইতো না। এটা আমি আম্মুকেও সবসময় বলি আচ্ছা, তো যে বিজয় ভাইয়ার ওই যে প্রেশারটা দিয়েছিলেন ওই প্রেশারের জন্যই। ভেরি নাইস। এখানে আমরা একটা কথা বলে রাখি যে আমাদের গ্রুপ ওয়াইজ এক্সাম হয়, মেজাবিন এক্সাম গুলো অনেক সময় পার্টিসিপেট করেছে, আমরা সেটা ব্যাক টু দেন দেখেছি। সেটা তো হচ্ছে আমাদের গ্রুপ ওয়াইজ যে প্র্যাকটিস গুলো হয় সেখানে হচ্ছে উনি কানেক্টেড ছিল, তো ওইখানে উনি প্র্যাকটিস করেছে, লাস্টে হচ্ছে আমাদের প্র্যাকটিসটা অনেক বেশি বেড়ে যায়। আমরা ইচ্ছা করে করি যেন স্টুডেন্টরা হচ্ছে নিজেদেরকে আরো ভালো করে যাচাই বাছাই করতে পারে, প্রতিনিয়ত প্র্যাকটিস থাকে, প্রিপারেশন থাকে। ওইটা আমরা অলরেডি এখন থেকে শুরু করেছি, বাট রাইট নাও এখন যে সিচুয়েশনটা আছে এটার থেকে আরো সিচুয়েশন আরো বেশি পরিমাণে এক্সপ্যান্ড করবে। সো এটা হলে আপনারা হয়তো দেখা যাচ্ছে দারুণ ভাবে সাপোর্ট পাবেন আর কি, বা নিজেদের যে একটা অবস্থা আছে সেটাকে যাচাই বাছাই করতে আর কি, জেনারেলি আর কি যারা পারবে তারা পারবে আর কি, এটা হচ্ছে মেইন বিষয়। তো একটা অন এভারেজ স্পেসে যখন অ্যাডমিশন টেস্ট হয়, হ্যাঁ, তখন অনেক বিষয় আসলে মাথার ভেতরে কাজ করে একজন স্টুডেন্টের, যে সে আসলে কোনটা করবে, কিভাবে করবে। তো যারা চারুকলায় প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে চায় তাদের কি আপনি কোনো পরামর্শ দিতে যাচ্ছেন এই বিষয়ের উপর বেস করে? আমি চাই না এক্স্যাক্টলি। আচ্ছা আচ্ছা, ওকে, ইটস নট আ বিগ ডিল, ইটস ওকে। সো জেনারেলি দেখা যায় যে যখন কেউ সাবজেক্ট সিলেকশন করে, হ্যাঁ, অনেক ক্ষেত্রে যখন দেখা যাচ্ছে চান্স পেয়ে গেল, আপনার প্লেস ছিল হচ্ছে কত? 52। আপনি 52 পেয়ে হিস্ট্রি নিয়েছেন, তাই তো? সো আপনার আর আর কি কি সুযোগ ছিল, আর কোন কোন সাবজেক্ট নেওয়া যেত আপনি পারতেন আর কি দিতে? সবার ফার্স্ট অ্যান্ড সেকেন্ড চয়েস ম্যাক্সিমাম সবারই থাকে গ্রাফিক ডিজাইন আর ড্রয়িং এন্ড পেইন্টিং। আমারও ছিল এরকম। থার্ড চয়েস ছিল হিস্ট্রি। তো দেখা যায় ম্যাক্সিমাম মানুষের হিস্ট্রিটা লাস্টের দিকে থাকে, লাস্টের দিক থেকে যারা আসে তারা হিস্ট্রিতে পড়ে। আর এরপরে হচ্ছে ড্রয়িং এন্ড পেইন্টিং আর গ্রাফিক ডিজাইনের পর সবার চয়েস থেকে ক্রাফট, প্রিন্ট মেকিং, ওরিয়েন্টাল আর্ট, স্কাল্পচার, সিরামিক্স, এগুলো। তো আপনি কেন হিস্ট্রিটা নিলেন, মানে লাইক এতগুলো ভালো ভালো সাবজেক্ট বাদ রেখেও? আমার থিওরিটিক্যাল পড়ালেখা পছন্দ। আমি শিল্পবিদ হতে চাই, লেকচারার হতে চাই, ভেরি নাইস। শিল্প নিয়ে রিসার্চ করতে চাই। এটা খুব ভালো লাগলো যে আপনি হচ্ছে লাইক একটা পার্টিকুলার স্পেসিফিক সাবজেক্টকে আগে থেকে চয়েস করেই নিজেদের চয়েস লিস্টে রেখে এগিয়ে যাচ্ছেন। তো এটা অনেকে করতে পারে না, অনেকে দেখা যাচ্ছে যে একটা সিট নষ্ট করে, তারা পড়তে চায়, পড়তে গিয়ে অনেক বেশি হোঁচট খায়। তো এটা আসলে করাটা ঠিক না, কারণ 130 সিট, অনেক জটিলতা থাকে। আপনাদের মধ্যে কতজন স্টুডেন্ট একটা ডিপার্টমেন্টে, মানে একটা ইয়ারে? 18 জন। আচ্ছা, সো 18 জন স্টুডেন্ট, আপনাদের লাইব্রেরি সমৃদ্ধ স্পেস আছে। সো যারা ডিউতে পড়াশোনা করছেন, যারা ডিউতে এই সাবজেক্টে পড়তে চান পার্টিকুলারলি, তারা কিন্তু সরাসরি হিস্টোরিক্যাল জায়গার দিক থেকে বিদেশ থেকে পিএইচডি, মাস্টার্স যে কোনো ডিগ্রি নিতে পারেন। আর এটা কিন্তু অনেক উন্মুক্ত একটা স্পেস। সো রিসার্চ বেজ এডুকেশন আর সম্পর্কে যদি আপনারা না জানেন, এটা কিন্তু খুবই দারুণ একটা জায়গা। অনেক পরিশ্রম আছে, পড়াশোনা করা লাগে, পড়ালেখার ভেতর থাকা লাগে, বাট ইউ উইল এনজয় দ্যাট ইফ ইউ লাইক ইট। ঠিক আছে, এটা হচ্ছে একটা কমন ব্যাপার। সো মোটামুটি আপনার একটা ধারণা পেলেন যে সাবজেক্ট বা রিলেটেড ব্যাপার। সো 53তম হয়েছিল মেহজাবিন, তিনি জায়গা থেকে যথেষ্ট একটা 52, সরি আমি একটা বেশি বলে ফেলেছি। তো 52 প্লেস করে উনি 10 ডেজ এর ভেতরে নিজেদের প্রিপারেশনকে পাকাপোক্ত করেছে, আর সেভাবে কিন্তু পরীক্ষা প্রিপারেশন দিয়ে এক্সামটা দেয়। তো যারা বি ইউনিট বা আদার্স ইউনিটের প্রস্তুতি বা প্রিপারেশন নিচ্ছেন, তারা কিন্তু এই তার মতো একটা স্পেসে এই জায়গাটা মাথায় রাখতে পারেন। তো অ্যাডমিশন টেস্টে লাস্ট 10 ডেজ আপনার এমসিকিউ প্রিপারেশনটা কেমন ছিল? আপনি ডেইলি কত সময় চারুকলার জন্য পড়াশোনা করতেন? খাওয়া, ঘুমানো, এসেনশিয়াল কাজগুলো বাদে আমি সারাক্ষণই পড়ালেখা নিয়ে থাকতাম। এমসিকিউ লাস্ট 10 ডেজ। আচ্ছা, উনি যেবার এক্সাম দেয় সেবার হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি চারুকলার এক্সামটা পরে আসে বা পরে হয়। তো ওই স্পেসিফিক জায়গার দিক থেকে অনেক স্টুডেন্ট আসলে অনেক সময় পেয়েছিল যে আগে তারা এক্সপ্লোর করে নিল বি বা সি বা এই ইউনিটের এক্সাম, তারপর চারুকলা ইউনিটের এক্সাম দিচ্ছে। বাট এবার কিন্তু সেই সুযোগটা নাই। সো
যারা আগে চারুকলা এক্সাম দিবেন, এই লাস্ট সময়টাকে কাজে লাগাবেন, তারা কিন্তু খুব ওয়াইজ একটা ডিসিশন দিচ্ছেন। এটা যদি আপনারা আজকে না বুঝেন, আজকে যারা পডকাস্টটি শুনছেন, তারা ঠিকই পরে যখন এক্সাম হয়ে যাবে ঠিক তখন তারা রিয়েলাইজেশন করবেন যে আসলে এই বিষয়টা তারা কতটা ওয়াইজ ডিসিশন নিয়েছিলেন। সো চান্স পাওয়াটা আসলে পরের বিষয়। আপনি যদি ফর্ম ফিল আপ করে থাকেন, আপনার যদি মনে হয় যে ইউ উইল গো ফর ইট, দেন আপনাকে অবশ্যই একটা অ্যাটেম্প নেওয়া উচিত। মেধাবিন আমাদের যেটা বললো যে ঢাকা ইউনিভার্সিটি একবারই মাত্র চান্স, সো ইউ ট্রাই ইট। এটা হচ্ছে সব থেকে কমন ব্যাপার। তো মোটামুটি আপনি চারুকলায় পড়তেছেন, এক্সপ্লোর করতেছেন, তো কি মনে হচ্ছে যে চারুকলায় পড়াশোনা করে যে আদৌ কি এর কোনো ভবিষ্যৎ বা চারুকলা কিছু একটা আছে? ভিন্ন জায়গা। তো আচ্ছা অন্যান্য সবগুলো ফ্যাকাল্টি থেকে এটি আলাদা, খুবই অ্যাস্থেটিক একটা প্লেস। আচ্ছা। প্রকৃতির মধ্যে পড়ালেখা করার সুযোগ আছে। হুম। তো নিজেকে প্রকৃতির মধ্যে রাখতে চাইলে অবভিয়াসলি আমি সাজেস্ট করবো চারুকলায় আসার জন্য। ওকে, ভেরি নাইস। সো অ্যাডমিশন টেস্ট চারুকলা চান্স পেয়ে যখন সবাই চলে আসে, আমরা প্রায় সময় দেখি যে আমাদের যারা বাসায় অনেক দূর দূরান্তের গার্ডিয়ান আছেন বা রিলেটিভ আছেন, নেইবারহুড আছেন, তারা কিন্তু অনেক টাইপের কোয়েশ্চেন আমাদের আস্ক করে থাকে যে ঢাকা ইউনিভার্সিটি চান্স পেয়েছে কোন সাবজেক্টে। সো হাউ ওয়াজ ইউর এক্সপিরিয়েন্স ব্যাক টু দ্য লাস্ট অ্যাডমিশন টেস্ট সেশন? আমাদের সাথে শেয়ার করবেন? জি, আমার এরকম কোয়েশ্চেন্স এর সম্মুখীন হতে হয়েছিল। তা আমি আমার এক রিলেটিভের বাসায় যাই। তো ওইখানে আমার ওই রিলেটিভ আমাকে জিজ্ঞেস করে যে আমি কোথায় কোথায় চান্স পেয়েছি। আমি বলি, তো এরপর আমাকে জিজ্ঞাসা যে আমি কোথায় ভর্তি হতে চাই। তো আমি বলছি যে আমি চারুকলায় ভর্তি হব। বলে চারুকলায় ভর্তি হবা? তো ওইখানে পড়লে তো মানুষ নাস্তিক হয়ে যায় শুনছিলাম। তো অথচ উনি কখনো হয়তোবা কি উনি কখনো ঢাকা ইউনিভার্সিটিতে আসেই নাই এরকম। ওকে। উনি অ্যাকচুয়ালি জানেই না যে চারুকলা কি এরকম। আচ্ছা। তো যারা চারুকলা সম্পর্কে জানে না, জ্ঞান নেই, কখনো আসেই নেই, দেখা যায় যে ম্যাক্সিমাম তারা এই চারুকলা নিয়ে এরকম নেগেটিভ কথাবার্তা ছড়ায়। খুব ভালো বললেন। তো আপনার বাসায় রিঅ্যাকশন কেমন ছিল যখন আপনি চান্স পেলেন? তো হাউ ওয়াজ দেয়ার ফিলিং? আমার বাসার সবাই খুবই খুশি ছিল। সবার আমার ড্রিম যেটা সবার ওইটাই ড্রিম। সবাই খুব অ্যাপ্রিশিয়েট করেছিল। অনেকে আসলে লাইক যে বাসা থেকে কন্ট্রোভার্সি ছিল, ফ্রেন্ডসদের মধ্যে কন্ট্রোভার্সি ছিল। ওকে, তো একটা ইন্টারেস্টিং কোশ্চেন করি যে অনেক ফ্রেন্ড সার্কেল থাকে, সবাই একসাথে প্রিপারেশন নেয় এবং সবসময় চোখে চোখে দেখা হয় এলাকা ভিত্তিক। তো যদি আপনি চান্স পেয়ে থাকেন, তারা যদি চান্স পেয়ে না থাকে, তারা এখন কিভাবে আপনাকে মূল্যায়ন করে? কি বলে তারা আপনাকে? তারা তো হচ্ছে দেখা যায় যে যাদের মধ্যে মনের মধ্যে জেলাসি আছে, এই জিনিসটা যাদের আছে তারা এটা ভালো চোখে দেখে নাই। আচ্ছা। যেখানে আমি চান্স পেয়েছি ও চান্স পাইনি, তো এরকম যারা ফেক ফ্রেন্ডস ছিল তারা দেখে যে আমাকে সবসময় চারুকলায় ভর্তি হওয়ার জন্য ডিমোটিভ করেছিল, যে এইরকম যে যাইস না, চারুকলায় পড়লে শাহবাগী হয়ে যাবি, ফেমিনিস্ট হয়ে যাবি, আচ্ছা। ভালো থাকতে পারবি না। তো এই যে আপনি একটা কথা ওয়ার্ড উচ্চারণ করলেন শাহবাগী, হ্যাঁ, এটা নিয়ে আপনাদের মানে চারুকলায় কেমন মানে বিষয় প্রচলন? এই যে শাহবাগী নিয়ে সবাই যত ট্রোল করতেছে রিসেন্টলি আমরা দেখতেছি, তো হোয়াট ইজ গোইং অন দেয়ার ইনসাইড চারুকলা? ঠিক আছে, আপনি কি কোনো কিছু ইনফরমেশন শেয়ার করতে চান আমাদের সাথে? শাহবাগী হতে হলে যে শুধু চারুকলায় পড়তে হবে এরকম না, শাহবাগী জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতেও আছে, তো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। এটা কিভাবে আসলো? এটার গল্পটা আসলে কি? এটা মানে আসলোটা কিভাবে? মানে এই যে একটা আমি নিজেও জানি না, আমি জাস্ট জানি এদের 10-12 জনের একটা বিশাল সংগঠন আছে। এই বিশাল সংগঠন নিয়ে তারা যে কোনো কিছুর বিরুদ্ধে আন্দোলন করবে। এটা কি চারুকলা রিলেটেড নাকি চারুকলার বাইরে? চারুকলার বাইরে। আচ্ছা। তো যাই হোক, আমরা একটু অফ টপিকে কথাবার্তা বলতেছিলাম, তো আমরা একটু অন টপিকে চলে আসি। যাই হোক, এটা আমাদের মুখ্য বিষয় না। জেনারেলি হচ্ছে আমাদের যেটা জানা জরুরি ছিল সেটা আমরা মূলত আপনি আমাদের সাথে খুব ভালোভাবে এক্সপ্লেইন করে শেয়ার করলেন। তো আমরা যদি মেজাবিনের বিষয়ে আলাপ করি, মেজাবিন হচ্ছে টু দি পয়েন্টে কথাবার্তা বলে, তো এই বিষয়টা হওয়াটা খুব জরুরি। আপনি যখন কোনো বিষয় আঁকতেছেন বা শিখতেছেন, তো
ওই মুহূর্তে কিন্তু এই বিষয়গুলো খুব বেশি গুরুত্ব সহকারে কাজে আসে। যখন আপনি আমাদের কাছে প্র্যাকটিস করতেন, আপনার কি অনলাইনে কোনো সমস্যা ফিল হতো বা কোনো সমস্যা ফেস করতেন? এই যে আপনি বলতেছেন যে আপনি 10 ডেজে চান্স পেয়ে গেলেন, তো কোনো না রকম না, কোনো আমার আমার কোনো সমস্যা হয়নি। আমার ড্রয়িং গুলো সবসময় আপনার কাছে সাবমিট করতাম। হুম হুম, তো কোনো প্রবলেম হলে ইনস্ট্যান্ট আপনাকে নক দিতাম, তো হ্যাঁ, আপনি দেখিয়ে দিতেন। ভেরি তো নাইস। আপনার এটা কাছে খুবই হেল্পফুল ছিল এই ব্যাপারটা। ভেরি নাইস। তো আপনার কাছে কি মনে হয় যে মানে যদি কেউ দূরে থাকে, সো অনলাইনে প্র্যাকটিস করাটা কি মানে খুবই একটা অডিট ভ্যালু ফর মানি, নাকি তাদের স্কিপ করা উচিত আসলে চারুকলায় প্রিপারেশন বা এরকম রিলেটেড ব্যাপার? আহ কোশ্চেনটা হচ্ছে যে আপনার কাছে কি মনে হয় যে যারা প্রিপারেশন নিচ্ছে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, তাদের কি অনলাইন প্ল্যাটফর্ম কি সিলেক্ট করা উচিত, নাকি জেনারেলি এটা কি স্কিপ করা উচিত, তাদের চারুকলায় না প্রিপারেশন নিলেই হয় এরকম কিছু? I অবভিয়াসলি can সিলেক্ট explain. করা উচিত। আচ্ছা, কারণ হচ্ছে নিজে ড্রয়িং জানলেও একটা দিক নির্দেশনার প্রয়োজন হয়। এক্স্যাক্টলি। তো আপনি দিক কিছু নির্দেশনার ছাড়া এই আগানো ঠিক রিলেটেড, হবে হ্যাঁ হ্যাঁ, না। আপনি এই রিলেটেড কোনো ব্যাপারে কোনো অ্যাডভান্টেজ আমাদের সাথে শেয়ার করবেন যে অনলাইনে প্রিপারেশন নিলে কোনো অ্যাডভান্টেজ আছে কিনা, বা আপনি কি ফিল করেছিলেন যে ভ্যালু ফর মানি, ভ্যালু ফর টাইম, লাস্ট 10 ডেজ গাইডলাইন, প্রপার মেন্টর পাওয়া, ওভারঅল সব জায়গার দিক থেকে অনেকে টাইম আসলে। ওয়েস্ট হয় না, আমি একটু যাতায়াতের বলি। জন্য যে টাইমটা ওয়েস্ট হয় ওই টাইমটা আমি এক্সট্রা প্র্যাকটিস করতে পারি। নিউ এই তো। পয়েন্ট। আর কি আমার কাছে মনে হয়েছে যে সব থেকে বেশি সেভ হয় যে এটা টাইম। যাতায়াতের জন্য অনেক টাইম ওয়েস্ট হতো অফলাইন ক্লাসগুলোতে, যেটা অনলাইন ক্লাসে হয় না। আচ্ছা, আপনি ঢাকা ইউনিভার্সিটি ছাড়া আর কোথায় কোথায় পরীক্ষা দিয়েছিলেন ফর বেটার সাবজেক্ট, এন্ড হোয়াট ওয়াজ ইউর জাহাঙ্গীরনগর। ব্যাকগ্রাউন্ড? আপনি সম্ভবত আর্টসের ছিলেন, তাই না? জি, আমার ব্যাকগ্রাউন্ড আর্টস। হ্যাঁ, তো আপনার জাহাঙ্গীরনগর আর কোথায় কোথায় দিয়েছিলেন? আর বিইউপি। আমার জাহাঙ্গীরনগর আর বিইউপি তো হয়নি। ওকে। সো একটা ইন্টারেস্টিং ঘটনা আমি আপনার সাথে শেয়ার করি। একজন মেয়ে ছিল, সে আমাদের কাছেও প্র্যাকটিস করে, কর্মশালাতেও প্র্যাকটিস করে, বাট সে ঢাকায় ইউনিভার্সিটি চান্স পায় না। সে চান্স পায় সরাসরি জাহাঙ্গীরনগরে, তাও আবার টপ প্লেস করে। খুবই অদ্ভুত লাগছে আমার কাছে ব্যাপারটা। হ্যাঁ, যে একটা মেয়ে এত ইফোর্ট দিয়েও মানে কিভাবে সম্ভব, বাট তার আউটস্ট্যান্ডিং এমসিকিউ তে পারফরমেন্স ছিল, সত্যি কথা, ইন বোথ স্পেস, জাহাঙ্গীরনগর অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি। সো যাই হোক, আমরা ট্রাই করবো তার সাথে আলাপ দেওয়ার, বাট সে আসলে অনেকটা মনোসম্মতি প্রকাশ করে না, বিকজ সে মনে করে যে যদি সে আলাপ দেয় তার আবার সেই একটা ট্রমাটাইজ অবস্থায় চলে যাবে। তো যাই হোক, আমরা এটা নিয়ে বেশি না কাটাকাটি করি। আমি যেটা জানতে চাচ্ছি যে অন অ্যাভারেজ স্পেসে এমসিকিউ আর ড্রয়িং এর আপনার স্কোর কত ছিল ডিউ চারুকলায়? এমসিকিউতে আমার পয়েন্ট ছিল 26, আর হ্যাঁ, এটা আপনি ড্রয়িং এ অলরেডি বললেন। 79.8 or ড্রয়িং কত 4 ছিল? এরকম। ড্রয়িং কত ছিল? ড্রয়িং এ 35 ছিল। আমি একটা ভুল করেছিলাম, যে ভুলটা হচ্ছে যে লাউকুনের ওই ফেসের যে চোখের মনি যেটা, ওটা ওটা ছিল না, কিন্তু আমি ওটা দিয়ে ফেলছিলাম। তো এই জন্য ডিউ। আমার অনেক মার্ক কাট হয়ে যায়, বুঝতে পারছিলাম তখনই। ও, আর এটুকুর কোনো জন্য। মিস্টেক্স কি আপনি করেছিলেন? না। অলরাইট, আর আপনার এসএসসি স্কোর কত ছিল? এসএসসি 4.44, এইচএসসি হচ্ছে 4.33। ওকে, ভেরি নাইস। তো অন এভারেজে লাইক 4.44, 4.39, মানে আপনি মোটামুটি 17 প্লাস স্কোর পেয়েছিলেন আর কি, এসএসসি জিসি স্কোর মিলে অ্যাডমিশন জি, টেস্টে। আর আপনার টোটাল স্কোর কত এসেছিল 120 এর ভেতরে? এটা মনে নেই, আচ্ছা। এটা একটু দেখে বলতে হবে। আচ্ছা, এসএসসি, আচ্ছা ওটা skip। আপনি ড্রয়িং এর এমসিকিউ মিলে কত পেয়েছিলেন? ডু ইউ রিমেম্বার? আচ্ছা, 35 আর 26, ইটস ইজি। 35 আর 26 আপনার টোটাল স্কোর ছিল, তো এটা মিলে হচ্ছে আপনার কত আসতেছে? 61। জি, আর এসএসসি এইচএসসি এর স্কোর এখানে 16। তো অন এভারেজে যদি আমরা যোগ দেই তাহলে 77 সামথিং আসছে। মানে আপনার স্কোর 120-এ 77 সামথিং এসেছিল। আর আপনার প্লেস হয়েছিল 52তম, তাই তো? না, আমার 79 পয়েন্ট সামথিং ছিল আচ্ছা, পয়েন্ট। এর মানে হচ্ছে, আচ্ছা আচ্ছা, তাহলে আপনি আরেকটু বেশি পেয়েছিলেন ড্রয়িং এ, 38-40 কাছাকাছি পেয়েছিলেন, নাহলে এত স্কোর পাচ্ছে না।
তো ডিয়ার ভিউয়ার্স, আমার ইউটিউব চ্যানেলে পার্টিকুলার কন্টেন্ট আছে, আপনারা চাইলে দেখে নিবেন। আমি খুব ভালোভাবে এক্সপ্লেন করেছি যে কতর ভেতর কত পেলে বা অন এভারেজে কত স্কোর হলে সাধারণত একজন স্টুডেন্ট 100% ঢাকা ইউনিভার্সিটি চান্স পেতে পারে। তো সেখানে মেহজাবিন হচ্ছে আপনাদের সামনে জলজান্ত প্রমাণ। উনি প্রায় 52 স্কোর, অন এভারেজে 79 পেয়ে 52তম হয়েছেন আর কি। তো বুঝতেই পারতেছেন যে একটা অ্যাটেম্পট, একটা সাহস আপনাকে কিন্তু অনেক ভালোভাবে বুস্ট করতে পারে ঢাকা ইউনিভার্সিটির জন্য। এট দ্য সেম টাইম কখনো আসলে এটা চিন্তা করা উচিত না যে আপনি কতটুকু ড্রয়িং জানেন বা পারেন না। কখনো এনি টাইম ইন এনি মোমেন্ট একটা মিরাকেল হতেই পারে। মেহজাবিন ড্রয়িং এর এভারেজ করেছে, বাট হি মেড আ মিস্টেক। কিন্তু তার এমসিকিউটা অনেক ভালো ছিল, অনেক সলিড ছিল, 26 স্কোর। সো উনি 35 বা 40 কাছাকাছি স্কোর নিয়েও কিন্তু সরাসরি ঢাকা ইউনিভার্সিটি চারুকলায় 52তম হয়েছেন। বাট এখানে একটা কিন্তু আছে, কিন্তুটা হচ্ছে ওনার এসএসসি স্কোর অন অ্যাভারেজে 50, সরি, অন অ্যাভারেজে অনেক ভালো ছিল। সো যারা যেই জায়গাটায় গ্যাপ দিচ্ছেন তারা সেই জায়গাটা ভালোভাবে ফোকাস করবেন, দেন ইউ উইল গেট দ্য পারফেক্ট মার্কস অন ইউর ড্রয়িং অ্যান্ড অন অ্যাভারেজ মেরিট পজিশন। সো যেটা বলতেছিলাম যে আজকের পডকাস্ট মোটামুটি আমরা খুব ভালোভাবে সাজিয়েছি আর জানার চেষ্টা করেছি যে অ্যাডমিশন টেস্টে চারুকলায় পরীক্ষা দিতে গেলে 52তম হয়েও কিভাবে নিজেকে একটা অন এভারেজ স্পেসে তুলে ধরা যায়। তো মেহজাবিনের কাছ থেকে আপনারা এই বিষয়টা শুনলেন, তার স্কোর, তার মোটামুটি 10 ডেজ প্রিপারেশন, আমাদের সাথে কেমন কি কানেক্টিভিটি ছিল, জার্নি ছিল, সবকিছু নিয়ে আমাদের সাথে শেয়ার করলেন। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, যারা আজকের পডকাস্টটা শেষ পর্যন্ত দেখলেন। অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন কার কেমন প্রিপারেশন যাচ্ছে, আর অবশ্যই জানাবেন যে আপনারা কোথায় থেকে কতটুকু প্রিপারেশন নিচ্ছেন। যে যেখান থেকেই শিখেন না কেন, আপনার ইমপ্রুভমেন্ট আসছে কিনা সেটা অবশ্যই জানতে হবে। আর এক্স্যাক্টলি আপনি কিভাবে ড্রয়িংটা করতেছেন, তার ইমপ্রুভমেন্ট হচ্ছে কিনা, বা এক্স্যাক্টলি কোয়ালিটি ড্রয়িং সম্পর্কে আমরা যে কথাগুলো বলি এটা আসছে কিনা, ইউ শুড অলসো ফোকাস দেয়ার। অলরাইট, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, সবার সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবার কাছে বিদায় নিব, শুভকামনা রইল। আর মেহজাবিন তো আছে আপনাদের সাথে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। I will try to reply from Mehzabin if you have any query about Dhaka University চারুকলা admission test preparation. Alright, মেহজাবিন, শুভকামনা রইল আপনার জন্য, উজ্জ্বল ভবিষ্যতের জন্য। আপনি সবসময় ভালো থাকেন। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। আপনার কাছে বিদায় নিব, শুভকামনা।